নমস্কার। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের নিউ সিলেবাস অনুযায়ী মেজর 1 তথা অনার্স পেপার, মাইনর 1 তথা পাস পেপারের গুরুত্বপূর্ণ টপিক জৈন ধর্ম সম্পর্কে 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরব। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আমি আগের ক্লাসগুলিতে তোমাদের এই পেপারগুলি থেকে গুরুত্বপূর্ণ 5, 10 এবং 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো তুলে ধরেছি। তাছাড়া তোমাদের পরীক্ষার সাজেশনও তুলে ধরেছি। তোমরা যারা এই সকল গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিওগুলো দেখে উঠতে পারোনি বা যারা আজ আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও, তাহলে তোমরা ধারাবাহিক ভিডিওগুলি পেয়ে যাবে। তাহলে আজকে শুরু করছি। তোমরা দেখো, তোমাদের জৈন ধর্ম টপিক থেকে গুরুত্বপূর্ণ 2 মার্কসের প্রশ্নগুলো তোমরা দেখে নাও। তোমাদের প্রথম প্রশ্ন রয়েছে 1-এর দাগে, জৈন ধর্ম সম্পর্কে জানার প্রধান উপাদানগুলি কি কি? জৈন মতবাদ জানার প্রধান উপাদানগুলি হল জৈন ধর্মগ্রন্থ দ্বাদশঙ্গ, ভদ্রবাহু রচিত কল্পসূত্র ও জৈন গ্রন্থ ভগবতী সূত্র। এরপরে তোমাদের 2-এর দাগের প্রশ্ন রয়েছে, মহাবীর কে ছিলেন? মহাবীর ছিলেন জৈন ধর্মের 24তম তথা শেষ তীর্থঙ্কর। তিনি জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা ও প্রচারক। খ্রিস্টপূর্ব আনুমানিক 540 অব্দে বৈশালীতে জ্ঞাতিক নামে এক ক্ষত্রিয় বংশে তার জন্ম। তার পিতার নাম সিদ্ধার্থ ও মা ত্রিশলা। দীর্ঘ 30 বছর ধরে জৈন ধর্ম প্রচার করার পর 72 বছর বয়সে খ্রিস্টপূর্ব 468 অব্দে রাজগৃহের নিকটবর্তী পাবা নগরীতে তার মৃত্যু হয়। এরপরে তোমাদের 3-এর দাগের প্রশ্ন রয়েছে, তীর্থঙ্কর কাদের বলা হয়? তীর্থঙ্কর শব্দের অর্থ যারা সাংসারিক দুঃখ কষ্ট পার হবার ঘাট বা তীর্থ নির্মাণ করেন। জৈন মতে মানুষের মুক্তির পথ নির্মাণের জন্য জৈন ধর্মের যে 24 জন প্রবর্তকের আবির্ভাব ঘটেছিল তাদের তীর্থঙ্কর বলে। নেক্সট প্রশ্ন 4-এর দাগ, চতুর্যাম কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ প্রবর্তিত জৈন ধর্মের 4টি মূলনীতি চতুর্যাম নামে পরিচিত। এগুলি হল 1 অহিংসা, 2 সত্যবাদিতা, 3 অচর্য বা চুরি না করা এবং 4 অপরিগ্রহ বা পরের দ্রব্য গ্রহণ না করা। এরপরে তোমাদের 5-এর দাগের প্রশ্ন রয়েছে, পঞ্চ মহাব্রত কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পার্শ্বনাথ প্রবর্তিত 4টি নীতি যথা 1 অহিংসা, 2 সত্যবাদিতা, 3 অচর্য, 4 অপরিগ্রহের সঙ্গে মহাবীর আর একটি নীতি যুক্ত করেন, ব্রহ্মচর্য। এই 5টি নীতি বা শিক্ষা একত্রে পঞ্চ মহাব্রত নামে পরিচিত। এরপরে তোমাদের 6-এর দাগের প্রশ্ন রয়েছে, জৈন ধর্মে ত্রিরত্ন কি? তোমাদের এই প্রশ্নটি আগের বছর অর্থাৎ 2023-এ মেজর 1 অনার্স পেপার পরীক্ষায় পড়ে গিয়েছিল। তাই তোমাদের মেজর 1-এ যারা আছো তাদের জন্য এই প্রশ্নটি এবছরের জন্য গুরুত্বপূর্ণ নয়। যারা পাস পেপার থেকে দেখছো আমার ভিডিও, অর্থাৎ যাদের মাইনর 1 পেপার, তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। জৈনরা মনে করতেন যে 1 যথার্থ জ্ঞান, 2 বিশ্বাস এবং সদাচারের দ্বারা কর্মবন্ধন ছিন্ন করে মোক্ষ লাভ সম্ভব হয়। এই 3টি আদর্শ একত্রে ত্রিরত্ন নামে পরিচিত। নেক্সট প্রশ্ন 7-এর দাগ, দিগম্বর ও শ্বেতাম্বর কাদের বলা হয় বা কাদের বলে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। খ্রিস্টপূর্ব 3য় শতকে জৈনরা 2টি সম্প্রদায়ে বিভক্ত হয়ে পড়ে। যেসব জৈন সন্ন্যাসী মহাবীরের অনুশাসনগুলিকে কঠোরভাবে মেনে চলতেন এবং কোনো গ্রন্থি বা বস্ত্র পরতেন না, তারা দিগম্বর নামে পরিচিত হন। আর যেসব জৈন নগ্নতা পালন না করে শ্বেতবস্ত্র পরিধান ও মস্তকে আবরণ ব্যবহার করতেন, তারা শ্বেতাম্বর নামে পরিচিত। এরপরে তোমাদের 8-এর দাগের প্রশ্ন রয়েছে, ভদ্রবাহু ও স্থূলভদ্র কেন বিখ্যাত ছিলেন? ভদ্রবাহু ছিলেন একজন বিখ্যাত জৈন সন্ন্যাসী। তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের সমসাময়িক ছিলেন। তিনিও তার অনুগামীরা কঠোরভাবে
মহাবীরের নির্দেশ মেনে চলতেন এবং কোনো গ্রন্থি বা বস্ত্র পরতেন না। ভদ্রবাহুর অনুগামীরা পরবর্তীকালে দিগম্বর নামে পরিচিত হন। ভদ্রবাহু কল্পসূত্র গ্রন্থের রচয়িতা। স্থূলভদ্র ছিলেন ভদ্রবাহুর সমসাময়িক একজন বিখ্যাত জৈন সন্ন্যাসী। তিনি পূর্ব ভারতে জৈনদের প্রধান নেতা ছিলেন। তিনি অপেক্ষাকৃত উদারপন্থী ছিলেন। তিনি ও তার অনুগামীরা শ্বেতবস্ত্র পরিধান ও মস্তকে আবরণ ব্যবহার করতেন। তার অনুগামীরা পরবর্তীকালে শ্বেতাম্বর নামে পরিচিত হন। এরপরে তোমাদের 9 দাগ রয়েছে দ্বাদশ অঙ্গ কী? আনুমানিক খ্রিস্টপূর্ব 300 অব্দে পাটলিপুত্রে অনুষ্ঠিত প্রথম জৈন সংগতিতে জৈন ধর্মশাস্ত্রকে 14টি পর্বের পরিবর্তে 12টি অঙ্গ এ সংকলিত করা হয়। এগুলিকে দ্বাদশ অঙ্গ বলা হয়। এটি ছিল জৈনদের পবিত্র ধর্মগ্রন্থ। এরপরে তোমাদের 10 দাগের প্রশ্ন রয়েছে জৈন সংগতিগুলি কবে, কোথায় ও কেন আহুত হয়? আনুমানিক খ্রিস্টপূর্ব 300 অব্দে পাটলিপুত্রে প্রথম জৈন সংগীতি আহুত হয়। এখানে জৈন ধর্মশাস্ত্রকে 14টি পর্বের পরিবর্তে 12টি অঙ্গ এ সংকলিত করা হয়। খ্রিস্টীয় 5ম শতকে গুজরাটের বলবিতে দ্বিতীয় জৈন সংগীতি আহুত হয়। এখানে দ্বাদশ অঙ্গের কিছু সংশোধন করে নতুন 12টি অনুশাসন যোগ করা হয়। এরপর তোমাদের 11 দাগের প্রশ্ন রয়েছে বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে মূল পার্থক্য লেখো। তোমাদের এই প্রশ্নটি 5 নম্বরের জন্য পরীক্ষা এসে থাকে। আমি ভিডিও আকারে আপলোড করে দিয়েছি, নোট আকারে তোমরা দেখতে চাইলে দেখতে পারো। বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে মূল পার্থক্যগুলি হল: 1. বৌদ্ধ ধর্ম বহুলাংশে গৃহীর ধর্ম, কিন্তু জৈন ধর্মের কঠোরতা গৃহীর পক্ষে আদর্শ নয়। 2. বৌদ্ধ ধর্মে অহিংসার উপর গুরুত্ব দেওয়া হয়, জৈন ধর্মে অহিংসার ধারণা অনেক বেশি কঠোর। 3. বৌদ্ধ ধর্মে সংঘ অপরিহার্য অঙ্গ, কিন্তু জৈন ধর্মে সংঘ ব্যবস্থার কোনো গুরুত্ব নেই। এরপর তোমাদের 12 দাগের প্রশ্ন রয়েছে বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের মধ্যে মূল সাদৃশ্য বা মিল কোথায়? বৌদ্ধ ও জৈন ধর্মের সাদৃশ্যের দিকগুলি হল: 1. উভয় ধর্মই ব্রাহ্মণ্য ধর্মের প্রতিবাদ হিসাবে উদ্ভূত। 2. উভয় ধর্মই কর্মফল তত্ত্ব ও জন্মান্তরবাদে বিশ্বাসী। 3. উভয় ধর্মই হিন্দুদের জাতিভেদ, ব্রাহ্মণদের শ্রেষ্ঠত্ব, স্বর্গ ও ঈশ্বরের অস্তিত্ব ও বাহ্যিক ধর্মীয় অনুষ্ঠানের বিরোধী। 4. উভয় ধর্মেরই মূলমন্ত্র অহিংসা। এরপর তোমাদের শেষ প্রশ্ন, আজকের 13 প্রশ্ন, আজীবিক কাদের বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বৌদ্ধ ও জৈন ধর্মের সমসাময়িক আরেকটি প্রতিবাদী ধর্ম হল আজীবিক ধর্ম। এই মতবাদের প্রতিষ্ঠাতা হলেন মক্খালি গোসাল। আজীবিকরা বৈরাগ্য ও কঠোর কৃচ্ছ সাধনের পক্ষপাতী ছিলেন এবং গভীরভাবে অদৃষ্টবাদ বা নিয়তিবাদে বিশ্বাসী ছিলেন। তাহলে আজ তোমাদের কাছে মেজর 1 অনার্স পেপার, মাইনর 1 পাস পেপারের অন্তর্গত জৈন ধর্ম থেকে মোট গুরুত্বপূর্ণ 13টি প্রশ্নের উত্তর তুলে ধরলাম। তোমাদের যদি আজকের এই ভিডিওটি বা এই প্রশ্নের উত্তরগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো। এবং যারা আজ চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা সব পেয়ে যাবে। আজ এখানে রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থাকো।